নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু ওবিটি একাডেমি। আমি সত্যজিৎ সর্দার। আমি চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আজকে আমাদের যে টপিক বা যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব সেটা হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের মধ্যে ডিফারেন্স কি, পার্থক্য কি, কোনটা বেশি কার্যকরী, কোনটা কোন মুভিং অ্যাভারেজ কারা বেশি ইউজ করে, ট্রেডাররা কোন মুভিং অ্যাভারেজ ইউজ করে আর ইনভেস্টাররা কোন মুভিং অ্যাভারেজ ইউজ করে, এই সব কিছুই আজকে আমরা এই ভিডিওতে জানতে চলেছি। সেই জন্য ভিডিওটা খুব মনোযোগ সহকারে দেখবেন। আমি গত সপ্তাহে ভিডিওতে বলেছিলাম যে আমরা অনেক ইন্ডিকেটর, আমাদের এই টেকনিক্যাল অ্যানালাইসিসের যে জগৎ, সেখানে অনেক ইন্ডিকেটর ইউজ করা হয়। তার মধ্যে আমরা কিছু কিছু ইন্ডিকেটরের উপর মাস্টারি লেভেলে নিয়ে যাই এবং সেটাকে আমরা পরবর্তী ক্ষেত্রে আমাদের ট্রেডিং স্টাইলে আমরা সেটাকে ইউজ করি। আমি যেমন আরএসআই, মুভিং অ্যাভারেজ, বলিঞ্জার ব্যান্ড, এই তিনটেকে ইউজ করি। সমস্ত কিছু দেখার পরে আমি সেই কাজটাই আপনাদের সঙ্গে করবার চেষ্টা করছি। আপনাদের সঙ্গে আমি সমস্ত ধরনের যে ইন্ডিকেটরগুলো আছে সেগুলোকে ইন্ট্রোডিউস করবার চেষ্টা করছি যে এই ইন্ডিকেটর এইভাবে কাজ করে। এর কাজ হচ্ছে এটা। আপনাকে চুজ করতে হবে যে আপনি কি বা কোন ইন্ডিকেটরটাকে আপনি পছন্দ করছেন, আপনার কোনটা স্যুট করছে, এটা আপনাকে একবার দেখতে হবে। তার উপর আপনি কিন্তু বেস করে আপনি ট্রেডিং স্ট্র্যাটেজি বা আপনার ট্রেডিং সিস্টেম আপনি জেনারেট করতে পারেন। তার জন্য আপনাকে জানতে হবে যে তার বেসিক জিনিসগুলো জানতে আপনাকে হবে, যেগুলো মেনলি ইউজ করা হয়। আমি সেইগুলোই আপনাদের সঙ্গে মানে বোঝাবার বা জানাবার চেষ্টা করছি, একদম লার্নিং পারপাসের জন্য। রাইট, তো চলুন বেশি বাজে না বকে ভিডিওটা শুরু করা যাক। আমি অলরেডি এই ইউটিউব চ্যানেলে আমাদের সিম্পল মুভিং অ্যাভারেজের উপরে আমি একটা ভিডিও করেছিলাম, ঠিক আছে। আজকে আমি সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের ডিফারেন্সিয়েটটা করব, কেন, কিভাবে, ঠিক আছে। খুব সিম্পল সিম্পল ভাষায় কনসেন্ট্রেশনলি ব্যাপারটা শুনবেন এবং বোঝার চেষ্টা করবেন এবং আপনি বুঝেও যাবেন আমি দায়িত্ব নিয়ে কথাটা বলতে পারি। খুব সিম্পল, খুব সিম্পল। রাইট, দেখুন, নেক্সট হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ কি। সিম্পল মুভিং অ্যাভারেজ হচ্ছে একটা অ্যাভারেজ, যেটা আমরা বাচ্চাবেলায় শিখেছি যে আমাদের যে গড় তৈরি করতে বলা হয়, যদি আপনাকে 1 থেকে 10-এর গড় তৈরি করতে বলা হয়, তাহলে আমরা কি হবে, 1+2+3+4+5+6+7+8+9+10 ভাজিতক 10, যা হবে সেটাই হচ্ছে 1 থেকে 10-এর গড়। ঠিক সেম জিনিসটাই হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজ। সিম্পল মুভিং অ্যাভারেজটা কার উপর তৈরি করা হয়? মোস্টলি আমাদের যে ক্যান্ডেল ক্লোজ হয়, দিনের শেষে যে ক্লোজিং হয়, সেই ক্লোজিং এর উপর ডিপেন্ড করে মুভিং অ্যাভারেজ তৈরি করা হয়। তো আমরা কিভাবে মুভিং অ্যাভারেজ তৈরি করব? দেখুন, সিম্পল ক্যালকুলেশন। যদি আমাদের ধরুন এই যে 10 দিনের ডেলি যে ক্যান্ডেল আছে না, ডেলি ক্যান্ডেলের যে ক্লোজিং, ডেলি ক্যান্ডেলের যে ক্লোজিং আছে, সেই ক্লোজিং গুলো যদি 10 হয়, প্রথম দিনকে 10 হলো, দ্বিতীয় দিনকে 11 হলো, দ্বিতীয় দিনকে 12 হলো, তারপরে 13 হলো, তারপরে 14 হলো, টোটাল কত হলো? 60। রাইট, তা 60কে আমরা 5 দিয়ে ভাগ করব। কেন? কারণ 5টা ক্লোজিং আমরা নিয়েছি এবং এটাকে আমরা বলবো সিম্পল মুভিং অ্যাভারেজ 5। কারণ কি? কারণ 5 দিনের আমি ক্লোজিং প্রাইসটাকে নিয়েছি। রাইট, তো কত হলো আমাদের 12। তাহলে এই যে অ্যাভারেজটা, 5 দিনের মুভিং অ্যাভারেজ কত? 12। কেন মুভিং অ্যাভারেজ বলা হচ্ছে? তার কারণ হচ্ছে, কারণ এটা যখন আমরা একটা দিন এগিয়ে যাব তখন পিছনের যে একটা ডেট, সেই ডেটটা ডিলিট হয়ে যাবে, ঠিক আছে, এটাকে বাদ দিয়ে দেওয়া হবে, পরে আবার একটা ডেট যোগ করা হবে যখন পরের দিনের ক্লোজিং হবে। রাইট, নেক্সট দেখুন, দেখুন এখানে কি, আমরা আগের দিনে কত ছিল, আমরা 10 থেকে শুরু করেছিলাম, রাইট, +10 ছিল এখানে, ঠিক আছে, 14 পর্যন্ত ছিল, 10 থেকে 14 পর্যন্ত ছিল আগে। যেহেতু পরের দিনের ক্লোজিংটা 15 হয়েছে, সেই জন্য যেহেতু আমরা 5 দিনের চাইছি, সেই জন্য পিছনের যে একটা ডেটের যে ক্লোজিং প্রাইসটা সেটা ডিলিট হয়ে যাবে এবং এইভাবে কন্টিনিউয়াসলি এক একটা দিন যোগ হবে। ঠিক পিছনের দিকে যে লাস্ট যেটা ছিল সেটা এক একটা দিন করে বাদ চলে যেতে থাকবে। এইভাবে প্রতিদিন একটা করে গড় তৈরি হবে, সেই জন্য এটাকে মুভিং অ্যাভারেজ বলা হয়, যখন মুভ করছে, প্রত্যেক দিন মুভ করছে। রাইট, ধরুন এখানে যেমন আমি যদি ক্যালকুলেশন করি, তো আগের দিনে 10টা যদি বাদ দিয়ে দেওয়া, তাহলে 11, 12, 13, 14 এবং 15, টোটাল কত হচ্ছে? 65। 65কে 5 দিয়ে ভাগ করলে 13। গড় আগের দিনে কত ছিল? গড় 12, এখন গড় কত? 13। সিম্পল, এটাই হচ্ছে সিম্পল মুভিং অ্যাভারেজের
ব্যাপার। এবার আপনি কত দিনের মুভিং অ্যাভারেজ ইউজ করছেন সেটা ডিপেন্ড করছে আপনার উপরে। আপনি 10 দিন ইউজ করতে পারেন, আপনি 20 দিন করতে পারেন, আপনি 50 দিয়ে করতে পারেন, আপনি 100 দিনের করতে পারেন। তাহলে বিগত 100 দিনের যে ক্লোজিং প্রাইসের গড় হচ্ছে 100 দিনের মুভিং অ্যাভারেজ, এবং প্রতিদিন সেটা চেঞ্জ হতে থাকবে। ঠিক আছে, 101 দিন হবে, তার আগের দিনেরটা বাদ চলে যাবে, মানে এক নম্বরটা বাদ চলে যাবে। ঠিক আছে, এইভাবে কন্টিনিউয়াসলি চলতে থাকবে। এটা আপনার উপর ডিপেন্ড করছে, আপনার ট্রেডিং স্ট্র্যাটেজির উপর ডিপেন্ড করছে, ট্রেডিং স্টাইলের উপর ডিপেন্ড করছে যে আপনি মানে কত পিরিয়ডের মুভিং অ্যাভারেজ আপনি ইউজ করছেন, রাইট? সেটা আপনার ট্রেডিং স্টাইলের উপর ডিপেন্ড করছে। নেক্সট কি? এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। আমরা তো দেখলাম যে সিম্পল মুভিং অ্যাভারেজ কিভাবে ক্যালকুলেট করা। এবার এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কি? এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজটা হচ্ছে যে একে বলা হয় এক্সপোনেনশিয়ালি ওয়েটেড মুভিং অ্যাভারেজ। মানে হচ্ছে যে ধরুন এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে বলা হচ্ছে 1 মিনিট। এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে অলসো কি বলা হচ্ছে? এক্সপোনেনশিয়ালি ওয়েটেড মুভিং অ্যাভারেজ। কারণ কি? কারণ এই যে মুভিং অ্যাভারেজকে যখন ক্যালকুলেশন করা হয়, যে রিসেন্ট যে ক্লোজিং প্রাইসটা, রিসেন্ট, ঠিক আছে, রিসেন্ট ক্লোজিং প্রাইসের উপর বেশি জোর দেয়া হয়, বেশি জোর দেয়া হয়। ঠিক আছে, বেশি জোর দেয়া হয়। কারণ কি? রিসেন্ট প্রাইসের উপরে, রিসেন্ট ক্লোজিং প্রাইসের উপরে। সেই জন্য মুভিং অ্যাভারেজের ক্যালকুলেশনটা একটু ডিফারেন্ট সিম্পল মুভিং অ্যাভারেজের থেকে, একটু জটিল। ঠিক আছে, দেখুন আমাদের বক্তব্য হচ্ছে যে আমাদের কোনো ক্যালকুলেশনের বোঝার দরকার নেই, তবু আমি আমাদেরকে দেখাবো যে কিভাবে ক্যালকুলেট হয়। যদি না বুঝতে পারেন ডোন্ট ওয়ারি, কোনো ব্যাপার নেই। কারণ আপনি যখন কোনো সফটওয়্যারে যাবেন, যখন মুভিং অ্যাভারেজ বা মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ইএমএ যখন মানে করবেন, প্লট করবেন, অটোমেটিক্যালি ক্যালকুলেশন হয়েই আসবে, আপনাকে ক্যালকুলেশন করতে হবে না, শুধুমাত্র জানার জন্য। ঠিক আছে, ইনফরমেশন জানার জন্য আমি আপনাদেরকে এটা শেয়ার করছি। দেখুন ক্যালকুলেশনটা কি, ক্যালকুলেশন আমরা কিভাবে করব তার আগে বলে রাখি যে ইএমএ যত শর্ট টাইম ইএমএ হবে, তত রিসেন্ট যে প্রাইস বা রিসেন্ট যে ক্লোজিং প্রাইস তার উপর মানে ওয়েটেডটা বেশি হবে, ভারিত্বটা বেশি হবে। ধরুন যদি আমি 10 পিরিয়ড মুভিং অ্যাভারেজ ইউজ করি, তখন আমাদের যে রিসেন্ট যে প্রাইস, রিসেন্ট প্রাইসের উপরে 18.18% মানে রিসেন্ট প্রাইসের উপরে ওই মুভিং অ্যাভারেজটা ক্যালকুলেট করা হবে। ক্যালকুলেট যখন হবে তখনই এই 18% ক্যালকুলেশন যদি 100% হয়, ওই 100%-এর মধ্যে এই এত পার্সেন্টেজ রিসেন্ট প্রাইসের উপর ডিপেন্ড করে তৈরি হবে। আর ঠিক সেম জায়গায় 20 মুভিং অ্যাভারেজ যদি আমি ইএমএ ক্যালকুলেট করি, তখন কত হবে? 9.52%। মানে যত ইএমএ বড় হবে তত তার রিসেন্ট ওয়েটেডটা কমতে থাকবে। যত শর্টার টাইম ফ্রেমে বা যত শর্টার টাইম ফ্রেম না, যত শর্টার মানে টাইম পিরিয়ডে আমরা মুভিং অ্যাভারেজ করবো, ইএমএ ইউজ মানে ক্যালকুলেশন করবো, এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ক্যালকুলেশন করবো, তত তার রিসেন্ট প্রাইসের উপরে ওয়েটটা বেশি হবে, রাইট? মানে রিসেন্ট প্রাইসের উপর জোরটা বেশি দেওয়া হবে। এটা আমরা জেনে নিলাম। এরপর আমরা জানবো ক্যালকুলেশনটা কিভাবে হবে। ক্যালকুলেশনটা না জানলেও হবে, ফর্মুলা এটা আমি আপনাদের বলবার চেষ্টা করছি, না বুঝলেও কোনো সমস্যা নেই, না ক্যালকুলেশন করলেও কোনো অসুবিধা হবে না, রাইট? আমাদের ট্রেডিং এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই, শুধুমাত্র জেনে রাখার জন্য আমি বলছি যে ইএমএ কারেন্ট কি হবে, যে ইএমএ মানে প্রাইসটা কারেন্ট প্রাইস, ইএমএ প্রিভিয়াস ইন্টু মাল্টিপ্লায়ার প্লাস ইএমএ প্রিভিয়াস। খুব জটিল লাগছে, জাস্ট কুল, কোনো চাপ নেবেন না, বুঝতে হবে না, জাস্ট একটু স্কিপ করে বেরিয়ে যেতে পারেন। ঠিক আছে, এবং জাস্ট আমি ইনফরমেশনের জন্য বলছি, এখানে দুভাবে করা হয়, পার্সেন্টেজ বেস ইএমএ তৈরি করা হয়, আর একটা হচ্ছে পিরিয়ড বেস ইএমএ তৈরি করা হয়। পার্সেন্টেজ বেস ইএমএ যখন ক্যালকুলেট করা হয়, যে এখানে তখন মাল্টিপ্লায়ারটা কিভাবে হবে, যে মানে ইএমএ যে স্পেসিফাইজ পার্সেন্টেজ সেটাই হচ্ছে মাল্টিপ্লাই, যে মাল্টিপ্লায়ারটা ইউজ করা হচ্ছে, সেই মাল্টিপ্লায়ারটা হচ্ছে পার্সেন্টেজ বেস ইএমএ যখন ক্যালকুলেশন করব, তখন স্পেসিফাইড পার্সেন্টেজ, এই যে মানে ইএমএ যে স্পেসিফাইড পার্সেন্টেজটা সেটাই ব্যবহার করা হবে। ঠিক আছে, সেটা এখানে ব্যবহার করা হবে। আর যখন আমরা পিরিয়ড বেস করব, তখন এই মাল্টিপ্লায়ারটা কি হয়ে যাবে? 2/1+n, 2/1+n, যেখানে n হচ্ছে স্পেসিফাইড নাম্বার অফ পিরিয়ডস। জাস্ট এইটুকুনি ডিফারেন্স, দুটো ইএমএ হয়, একটা হচ্ছে পার্সেন্টেজ বেস হয় আর যে পিরিয়ড বেস হয়, রাইট? যদি না বুঝে থাকেন বুঝতে হবে না, কোনো সমস্যা নেই, আমরা যখন আমরা দেখবো তখন আমরা কোনো সমস্যা হবে না।
এবার প্রশ্ন হচ্ছে যে আমাদের দুটোর মধ্যে ডিফারেন্স কি, মানে সিম্পল মুভিং অ্যাভারেজ এবং এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ যখন আমরা প্লট করবো তখন আমরা দেখতে পাবো যে সিম্পল মুভিং অ্যাভারেজ থেকে মুভিং মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ প্রাইজের খুব কাছাকাছি থাকে। কত পার্সেন্টেজ প্রাইজের কাছাকাছি থাকে? 3/8 of the point closer the actual price of simple moving average. সিম্পল মুভিং অ্যাভারেজের থেকে 3/8% বা ভগ্নাংশ কাছা থাকে প্রাইজের সিম্পল মুভিং অ্যাভারেজ থেকে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। জাস্ট এইটুকুনি আপনি জেনে রাখুন, এতে আপনার ট্রেডিং এর কোনো সমস্যা হবে না, শুধুমাত্র আমি ইনফরমেশন জানানোর জন্য এই কথাগুলো বলছি, রাইট? নেক্সট হচ্ছে কোনটা বেটার, এটা কিন্তু আপনাকে জানতে হবে যে কোনটা বেটার, যে মানে সিম্পল মুভিং অ্যাভারেজ বেটার না এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ বেটার। এটা আপনাকে খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এবার এইটা বোঝার জন্য আপনাকে বুঝতে হবে যে আপনি কি ধরনের ট্রেডার। আপনাকে আগে আইডেন্টিফাই করতে হবে যে আপনি কি ধরনের, আপনার নেচার কি। আপনি কি ইনভেস্টিং করতে চাইছেন, না আপনি পজিশনাল ট্রেডার, না আপনি সুইং ট্রেডার, না আপনি ডে ট্রেডার। আপনাকে আগে আপনার নিশকে চয়েস করতে হবে। যদি আপনি ইনভেস্টিং করেন বা পজিশনাল করেন বা সুইং করেন, মানে পজিশনাল এবং ইনভেস্টিং করেন, তখন কিন্তু আপনাকে কোথায় যেতে হবে? তখন আপনাকে সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করতে হবে। আর যারা ট্রেডিং এ শর্ট টার্ম ট্রেডিং করে বা সুইং ট্রেডও করে, সুইং ট্রেডটা আপনি ইএমএ ইউজ করতে পারেন, সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করতে পারেন। বাট ডে ট্রেডিং এর ক্ষেত্রে যেহেতু খুব মোমেন্টাম বা ভলাটিলিটি খুব বেশি থাকে, সেই জায়গা থেকে মুভিং অ্যাভারেজ মানে ইএমএ কে ম্যাক্সিমাম ক্ষেত্রে ট্রেডাররা, শর্ট টার্ম ট্রেডাররা, একদম এক্সট্রিম শর্ট টার্ম ট্রেডাররা কিন্তু সেটা মুভিং মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজকে ইউজ করে। তাহলে আমরা যারা লং টার্ম করছে, যারা ইনভেস্টিং করছে, যারা পজিশনাল করছে বা যারা সুইং ট্রেড করছে, তারা সিম্পল মুভিং অ্যাভারেজ ইউজ করছে। আর যারা মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ, যারা একদম শর্ট টার্ম, যারা বিশেষ করে ডে ট্রেডার, তারা কিন্তু ইএমএ ইউজ করে। এবং অনেক ক্ষেত্রে সুইং যারা ট্রেডার আছে তারাও কিন্তু ইএমএ ইউজ করা হয়, মানে এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ ম্যাক্সিমাম ক্ষেত্রে ইউজ করতে দেখা গেছে, রাইট? নেক্সট হচ্ছে যে আমাদের মানে ট্রেন্ড ফলোইং ইন্ডিকেটর। আমরা ট্রেন্ড ফলোইং ইন্ডিকেটর হিসেবেও কিন্তু আমরা মানে মুভিং অ্যাভারেজকে ইউজ করতে পারি। যখন মুভিং অ্যাভারেজের উপরে যখন প্রাইস ট্রেড করে তখন আমরা কি বলি? এটাকে আপ ট্রেন্ড, ঠিক আছে, রাইট? আর মুভিং অ্যাভারেজের নিচে যখন প্রাইস ট্রেড করে তখন আমরা কি বলি? এটাকে বলা হয় ডাউন ট্রেন্ড, রাইট? আর প্রাইস যখন মুভিং অ্যাভারেজকে এইভাবে ক্রস করতে করতে যায় তখন আমরা কি বলি? এটাকে বলা হয় সাইডওয়েজ। সিম্পল একদম স্ট্র্যাটেজি, সিম্পল একদম চিন্তা ভাবনা। যখন মুভিং অ্যাভারেজ উপরে থাকে তখন প্রাইস আপ ট্রেন্ড, মুভিং অ্যাভারেজ নিচে থাকলে ডাউন ট্রেন্ড, মুভিং অ্যাভারেজকে ক্রস করে এদিক ওদিক চলে গেলে তখন আমরা বলবো সাইডওয়েজ। সেই জন্য এই মুভিং অ্যাভারেজ যেহেতু একটা ল্যাগিং ইন্ডিকেটর, প্রাইসকে ফলো করতে করতে যায়, সেজন্য এটাকে ট্রেন্ড ফলোইং ইন্ডিকেটর বলা হয়। এবং ট্রেন্ড ফলোইং সিস্টেমের ক্ষেত্রেও অনেক ক্ষেত্রে মুভিং অ্যাভারেজকে ইউজ করা হয়, ম্যাক্সিমাম ক্ষেত্রে মুভিং অ্যাভারেজকে ইউজ করা হয়। অনেক ক্ষেত্রে অনেকে সুপার ট্রেন্ড ইউজ করে, ঠিক আছে। বাট মুভিং অ্যাভারেজ ইজ এ বেস্ট থিংস এবং সিম্পল। ম্যাক্সিমাম ট্রেডার বলুন, ম্যাক্সিমাম ইনভেস্টাররা বলুন, কিন্তু মুভিং অ্যাভারেজকে ইউজ করে, রাইট? নেক্সট হচ্ছে যে হোয়েন টু ইউজ, কখন আমরা ইউজ করবো মুভিং অ্যাভারেজ? এটা গুড কোয়েশ্চেন। এবং ম্যাক্সিমাম ট্রেডাররা এটা ভুল করে যে মুভিং অ্যাভারেজকে কোন ইন্ডিকেটরকে কখন ইউজ করব। ধরুন আপনার একটা ট্রেন্ডিং মার্কেট, রাইট? আপ ট্রেন্ড, প্রাইস উপরের দিকে উঠছে, মানে মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস আছে, মুভিং অ্যাভারেজের রাইজিং মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, রাইজিং মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ। যখন রাইজিং হবে তখন আমরা কি করব? তখন আমরা লং পজিশন নেব। যখন আমাদের প্রাইস নিচের দিকে নামবে, এইভাবে প্রাইস নিচের দিকে নামবে, যখন ডাউন ট্রেন্ড হবে, ঠিক আছে, তখন আমরা শর্ট করব, সিম্পল। কিন্তু যখন মুভিং অ্যাভারেজ প্রাইস এইভাবে যাবে আর মুভিং অ্যাভারেজ ক্রস করে যাবে, এরকম ক্রস করবে, মুভিং অ্যাভারেজকে ক্রস করতে করতে প্রাইস যাবে, এইভাবে ক্রস করতে করতে প্রাইস যাবে, তখন এটাকে বলা হয় সাইডওয়েজ মার্কেট। আমরা এখানে কি করব? আমরা এখানে কিছু করব না, মানে এখানে মুভিং অ্যাভারেজকে দেখে আমরা কোনো ট্রেডিং সিদ্ধান্ত নেবো না। মুভিং অ্যাভারেজ কি ইউজ কখন করবো? যখন একটা ট্রেন্ডিং মার্কেট থাকবে, সে আপ হতে পারে, সে ডাউন হতে পারে, রাইট? সিম্পল। তাহলে আমরা মুভিং অ্যাভারেজকে কখন ইউজ করবো? যখন আপ ট্রেন্ডে থাকবে, মানে প্রাইস যখন মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, রাইজিং মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, তখন আমরা বাই করবো বা লং পজিশন নেবো। যখন মুভিং অ্যাভারেজের নিচে থাকবে তখন আমরা শর্ট করব, রাইট? সিম্পল। নেক্সট হচ্ছে কি? নেক্সট হচ্ছে মুভিং অ্যাভারেজের সেটিং।
দেখুন জেনারেলি মুভিং অ্যাভারেজকে মানে এরকম কোনো থাম রুল নেই যে এইটা ইউজ করতে হবে, মানে 20 পিরিয়ড মুভিং অ্যাভারেজ, 10 পিরিয়ড মুভিং অ্যাভারেজ, এরকম কোনো থাম রুল নেই। যে যেমন পারে ইউজ করতে পারে, তার ট্রেডিং স্ট্র্যাটেজি অনুযায়ী, তার নিজস্ব মানে চিন্তা ভাবনা অনুযায়ী, তার কি প্রয়োজন সেই অনুযায়ী সে মুভিং অ্যাভারেজ পিরিয়ড ঠিক করতে পারে। কিন্তু ইন জেনারেল যেগুলো ইউজ করা হয় সেগুলো আমি আপনাদের সঙ্গে একটু শেয়ার করব। সেগুলো হচ্ছে যে 20 মুভিং অ্যাভারেজ, 50, 89, 150, 200 মুভিং অ্যাভারেজ, লং টার্মের ক্ষেত্রে 200 মুভিং অ্যাভারেজ, অনেক ক্ষেত্রে 100 মুভিং অ্যাভারেজ অনেকে ইউজ করে শর্ট টার্মে, মানে মিডিয়াম টার্মের জন্য। শর্ট টার্মের জন্য 50, এক্সট্রিম শর্ট টার্মের জন্য 20, 21 অনেকে ইউজ করে, 20 অনেকে ইউজ করে। সেটা ডিপেন্ড করছে তার নিজের উপর, তার নিজের স্টাইলের উপরে, যে কোন ধরনের সে ট্রেডার বা কি ধরনের সে সিস্টেমকে ইউজ করে। এটা হচ্ছে ডে এর জন্য। যদি আপনি উইকলি চার্টে চলে যান তখন 10 পিরিয়ড, 30 উইকস, 10 উইকস এবং 40 উইকসেরও অনেক সময় মুভিং অ্যাভারেজ ইউজ করা, যারা উইকলি চার্টে বা লং টার্মের জন্য যারা চিন্তা ভাবনা করছে, রাইট। এবং যদি আপনি শর্ট টার্মের কথা চিন্তা করেন, দেখবেন যে শর্ট টার্মের ক্ষেত্রে মানে 2 to 3 উইকসের টেন্সে 20 মুভিং অ্যাভারেজ ইউজ করা হয় যারা শর্ট টার্মের জন্য চিন্তা ভাবনা করছে। যারা লং টার্মের জন্য 3 to 4 মান্থের জন্য করছে তারা কিন্তু 40 উইকস মুভিং অ্যাভারেজ ইউজ করে, ঠিক আছে। যে 40 মুভিং অ্যাভারেজের উপরে যদি থাকে, 3-4 মাসের প্রাইস ট্রেন্ড যদি উপর দিকে থাকে, তখন আমরা বুঝবো যে সেটা লং টার্মের জন্য আছে। যদি 40 মুভিং অ্যাভারেজের মানে 40 মুভিং অ্যাভারেজ উইকলি চার্টে যদি নিচে থাকে, তখন বলবো সেটা মানে শর্ট টার্মে আমরা ডাউন ট্রেন্ডে আছে, সেখানে শর্ট করা হবে, ঠিক আছে। এইগুলো হচ্ছে মুভিং অ্যাভারেজের সেটিং। এখানে কোনো হার্ড অ্যান্ড সোল বা 100% কোনো রুল নেই, রাইট। থাম রুল কোনো নেই যে ভাই এটা ইউজ করতে হবে, যেটা আপনার মনে হবে সেটা আপনি ইউজ করতে পারেন। অনেকে কি করে, অনেকে এটা 200 জায়গায়, 200 মুভিং অ্যাভারেজের জায়গায় 212 ইএমএ ইউজ করে। আমি একজনকে চিনি পার্সোনালি, ঠিক আছে। সে লং টার্মকে এইটা ভাবে দেখে যে 212, তার মনে হয় যে 212টা তার কাছে খুব এফেক্টিভলি কাজ দিয়েছে, সে হচ্ছে 212টা ইউজ করে। এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে যে আপনি যখন দেখছেন যে আপনার বিভিন্ন যে কোম্পানি আছে বা বিভিন্ন যে স্টকস আছে বা বিভিন্ন যে সিকিউরিটি আছে, সেই প্রত্যেকটা সিকিউরিটি কিন্তু সেম মুভিং অ্যাভারেজকে ফলো করে না। যেমন ধরুন ইনফোসিস যদি আপনার 50 মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করে, তো আপনার টাটা ডোকোমো বা টাটা স্টিল হয়তো আপনার 89 মুভিং অ্যাভারেজকে সাপোর্ট করছে বা 89 মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করছে। এটা ডিপেন্ড করে তার নেচারের উপর, মানে স্টকের নেচারের উপর এগুলো ডিপেন্ড করে মুভিং অ্যাভারেজেস মানে পিরিয়ডকে চুজ করার জন্য। সেটা এবার আপনার স্টাডি, আপনি কিভাবে দেখছেন, কি কোনটা কাজ করছে, সেটা আপনি যত দিন যাবে, যত প্র্যাকটিস করবেন, তত আপনি এটা আরো বেটার হবে বুঝতে পারবেন বা বোঝার চেষ্টা করবেন, রাইট। সেই জন্যই কিন্তু এই ভিডিওটা করা, যাতে আপনারা ব্যাপারটা বোঝেন এবং সেটা আপনার নলেজটা বাড়ে শেয়ার মার্কেটের টেকনিক্যাল অ্যানালিসিসের উপর। কারণ এটা এই চ্যানেলটা টেকনিক্যাল অ্যানালিসিসকে বুস্ট করা, উপরের দিকে নিয়ে যাওয়ার জন্য কিন্তু এই চ্যানেলটা খোলা হয়েছে, এবং আমি সেই জন্যই এত কষ্ট করে পিপিটি করে আপনাদের কাছে ভিডিওটা করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না কিন্তু, হ্যাঁ। আর যে সমস্ত বন্ধুরা আপনাদের টেকনিক্যাল অ্যানালিসিস জানতে চাইছে বা বুঝতে চাইছে, তাদের কিন্তু অবশ্যই শেয়ার করবেন, রাইট। নেক্সট হচ্ছে যে আমাদের মুভিং অ্যাভারেজকে আমরা ইউজ কি করি, আমি অলরেডি অনেকটা বলে দিয়েছি, তাও বলছি। ট্রেন্ড ফলোইং হিসেবে আমরা করতে পারি, ট্রেন্ডকে আইডেন্টিফিকেশন করতে পারি, কনফার্ম করতে পারি যে প্রাইস যখন মুভিং অ্যাভারেজের উপরে যাবে, প্রাইস যখন মুভিং অ্যাভারেজের উপরে থাকবে, তখন আমরা কি করব, লং করব। মানে এটা কি আপ ট্রেন্ড, ঠিক আছে। প্রাইস যখন মুভিং অ্যাভারেজের নিচে থাকবে, তখন আমরা কি বলবো, শর্ট করব, ঠিক আছে। এটা ডাউন ট্রেন্ড, সিম্পল। প্রাইস এবারে এটা একদম সিম্পল, চোখে দেখতে পাওয়া যায়, এর জন্য কোনো রকেট সায়েন্সের প্রয়োজন হয় না। সিম্পল জিনিস আমি সিম্পল ভাবে বোঝাবার চেষ্টা করছি। মুভিং অ্যাভারেজের উপরে থাকা মানে কি, সিম্পল। রাইজিং মুভিং অ্যাভারেজ যখন হবে, প্রাইস মুভিং অ্যাভারেজের উপরে ট্রেড করছে মানে আপ ট্রেন্ড, মুভিং অ্যাভারেজের নিচে ট্রেড করছে মানে মানে ফলিং, তখন কি ডাউন ট্রেন্ড। যখন মুভিং অ্যাভারেজ ক্রস করে দিকে ওদিকে যাচ্ছে, সাইডওয়েজ, সিম্পল, রাইট। আর কি করে, ফার্স্ট কাজ ট্রেন্ড আইডেন্টিফিকেশন করে এবং কনফার্মেশন করে। সেকেন্ড কাজ হচ্ছে যে সাপোর্ট অ্যান্ড রেজিস্ট্যান্সকে, লেভেলকে আইডেন্টিফাই করে। অনেক ক্ষেত্রে দেখা গেছে, অনেক ক্ষেত্রে কি অনেক স্ট্র্যাটেজিও আছে, দেখবেন আপনি কিছু মানে মুভিং অ্যাভারেজকে খুব শর্ট টার্মের জন্য, মিডিয়াম টার্ম, লং টার্ম, ধরুন 50 মুভিং অ্যাভারেজকে প্রাইস এইভাবে 50 মুভিং অ্যাভারেজে সাপোর্ট নিচ্ছে, সাপোর্ট নিয়ে যখন উঠছে, এখানে সাপোর্ট নিচ্ছে, এখানে সাপোর্ট নেওয়ার ক্ষেত্রেও কিন্তু মুভিং অ্যাভারেজকে ইউজ করা হয়। বা রেজিস্ট্যান্স নিচ্ছে, 50 মুভিং অ্যাভারেজকে রেজিস্ট্যান্স নিয়ে প্রাইস নিচের দিকে নামছে, সেটা 21 হতে পারে শর্ট টার্মের জন্য, মিডিয়াম টার্মের জন্য আপনার একদম এক্সট্রিম শর্ট টার্মের জন্য 20, এমনি শর্ট টার্মের জন্য 50, মিডিয়াম টার্মের জন্য 100, 200 মুভিং অ্যাভারেজকে রেসপেক্ট করে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেলকে আইডেন্টিফাই করার জন্য প্রাইস কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে করেছে, এবং বিভিন্ন স্টকে করেছে, এবং বিভিন্ন ইন্ডাইসেস ক্ষেত্রেও আপনি দেখতে পাবেন। আপনি যদি আপনাকে আমি একটা খুব সিম্পল একটা দেখাতে চাই বা
বলছি, আপনি এটা দেখবেন উইকলি চার্টে ব্যাংক নিফটি এবং নিফটিতে আপনি উইকলি চার্টে 20 মুভিং অ্যাভারেজ, সিম্পল মুভিং অ্যাভারেজকে একবার প্লট করে দেখবেন যে কতবার সেখানে সাপোর্ট নিয়ে গেছে। জাস্ট ম্যাজিকের মতন লাগবে। ঠিক আছে, আপনি চেষ্টা করে দেখবেন, ট্রাই করে দেখবেন, যেমন কমেন্ট করবেন যে সত্যি হয়েছে কিনা। রাইট, নেক্সট কি? নেক্সট হচ্ছে আমাদের 3 নম্বর কাজ, সেটা হচ্ছে ট্রেডিং সিস্টেম। অনেকে কি করে, ট্রেডিং সিস্টেম তৈরি করে। অনেকে সিস্টেমেটিক ট্রেডার আছে, তো তারা সিস্টেমের উপর বেস করে যে ভাই 20 মুভিং অ্যাভারেজের উপরে যদি প্রাইস থাকে আমরা ট্রেড করব, 50 মুভিং অ্যাভারেজের উপরে প্রাইস থাকলে আমি ট্রেড করবো, আদারওয়াইজ আমি ট্রেড নেবো না। এরকম হতে পারে 1 নম্বর। 2 নম্বর কি, যে সিস্টেম করে যে 20 মুভিং অ্যাভারেজের প্রাইসে কোনো ইন্ডিকেটরকে ইউজ করে সে এন্ট্রি নিল, এক্সিস্টটা 20 মুভিং অ্যাভারেজ বা 30 মুভিং অ্যাভারেজ বা 9 ইএমএ বা 13 ইএমএ এর উপর ডিপেন্ড করছে যে প্রাইস যখন ইএমএ কে ক্রস করে নামবে বা সিম্পল মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে নামবে, তখন আমি এক্সিস্ট করে যাবে। এটাকে বলে ট্রেন্ড সিস্টেম, ট্রেডিং সিস্টেম বা ট্রেন্ড ফলোইং সিস্টেম। ট্রেন্ডকে ফলো করছি, যতক্ষণ পর্যন্ত ট্রেন্ড ওপরের দিকে আছে ততক্ষণ আমি ফলো করছি, যখন প্রাইস মুভিং অ্যাভারেজকে ক্রস করে নিচের দিকে নামছে আমি এক্সিস্ট করে যাচ্ছি। এই ট্রেডিং সিস্টেমকে তৈরি করার ক্ষেত্রেও কিন্তু মুভিং অ্যাভারেজ অনেক ক্ষেত্রে ইউজ করে। রাইট, খুব সিম্পল। 3 ধরনের আমরা দেখলাম। একটা হচ্ছে ট্রেন্ড আইডেন্টিফিকেশনের ক্ষেত্রে বা কনফার্মেশনের ক্ষেত্রে, যে ট্রেন্ড কিভাবে আইডেন্টিফাই করবো, চোখের আমরা চার্টে দেখতেই পাবো যে মুভিং অ্যাভারেজকে প্লট করলে রাইজিং মুভিং অ্যাভারেজের উপরে যদি প্রাইস ট্রেড করে তখন আমরা বলবো আপ ট্রেন্ড, ফলিং মুভিং অ্যাভারেজের নিচে প্রাইস ট্রেড করলে ডাউন ট্রেন্ডে শর্ট করতে হবে। যেহেতু আপ ট্রেন্ডে আমরা লং পজিশন নেবো, বাই পজিশন নেবো। অনেক ক্ষেত্রে কি দেখা গেছে, এবং অনেক ক্ষেত্রে দেখা গেছে নয়, সাপোর্ট রেজিস্ট্যান্স হিসেবেও কিন্তু সিম্পল মুভিং অ্যাভারেজ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজ কাজ করে। মুভিং অ্যাভারেজ এসে প্রাইস সাপোর্ট নিয়ে ওখানে ডিমান্ড জোন তৈরি করে, সাপোর্ট নিয়ে উপর দিকে উঠতে পারে। যখন আপ ট্রেন্ডে থাকে, যখন ডাউন ট্রেন্ডে থাকে, সেখানে রেজিস্ট্যান্স নিয়ে নিচের দিকে নামে, মানে সেখানে সাপ্লাই বেশি থাকে। ট্রেডিং সিস্টেমের ক্ষেত্রেও আমরা কিন্তু ইউজ করতে পারি মুভিং অ্যাভারেজকে। রাইট, নেক্সট মুভিং অ্যাভারেজ ক্রস ওভার একটা সিস্টেম থাকে, যে যখন দেখা গেছে যে আপনি যদি মাল্টিপল মুভিং অ্যাভারেজকে ইউজ করেন, যে ধরুন আপনি 200 মুভিং অ্যাভারেজ এরকম যাচ্ছে, আর আপনার এটা হচ্ছে আপনার 50 মুভিং অ্যাভারেজ, আর যখন আপনার 200 মুভিং অ্যাভারেজ যখন এখান থেকে ক্রস করে উপর দিকে উঠছে, ঠিক আছে, বা আপনার এটা ভুল বললাম, আমি ড্রয়িংটা ভুল হয়েছে, আমি আরেকবার ড্রয়িং করছি। ধরুন এটা সিম্পল মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, মানে আগে শর্ট টার্ম মুভিং অ্যাভারেজ উপর দিকে যাবে 20 মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। যখন 20 মুভিং অ্যাভারেজকে লং টার্ম মুভিং অ্যাভারেজ 200 মুভিং অ্যাভারেজ ক্রস করবে, ঠিক আছে, ধরুন এটা 100, ঠিক আছে, মুভিং অ্যাভারেজ ক্রস করে উপরের দিকে উঠবে, তখন একটা বাই সিগন্যাল তৈরি হয়। ঠিক আছে, বাই সিগন্যাল কখন তৈরি হবে, যখন শর্ট টার্ম মুভিং অ্যাভারেজকে লং টার্ম মুভিং অ্যাভারেজ ক্রস করে উপরের দিকে উঠবে। আর সেল সিগন্যাল কখন তৈরি হবে, যখন শর্ট টার্ম মুভিং অ্যাভারেজকে লং টার্ম মুভিং অ্যাভারেজ ক্রস করে, এটা লং টার্ম মুভিং অ্যাভারেজ, ঠিক আছে, লং পিরিয়ড, ঠিক আছে, লং পিরিয়ড মুভিং অ্যাভারেজ কে শর্ট পিরিয়ড মুভিং অ্যাভারেজ যখন ক্রস করে নিচের দিকে নামবে, তখন এখানে কি হবে, এখানে সেল সিগন্যাল জেনারেট তৈরি হবে, সেল সিগন্যাল তৈরি হবে। আর এখানে কি হবে, এখানে হবে বাই সিগন্যাল। রাইট, সিম্পল, মানে মুভিং অ্যাভারেজ প্রাইস ক্রস ওভার যখন হচ্ছে তখন আমরা বাই পজিশন নেবো, যখন উপর থেকে নিচের দিকে ক্রস করে নিচের দিকে নামছে তখন আমরা সেল করে দেবো। সিম্পল, ঠিক আছে। আমি পার্সোনালি এই সিস্টেম ইউজ করি না, আমার যে সিস্টেম আমি ইউজ করি সেটা আমি আমার এই ইউটিউব চ্যানেলে আমাদের সঙ্গে শেয়ার করেছি, কিছু শেয়ার বাকি আছে, সেটা আমরা নেক্সট জানুয়ারি মাস থেকে নতুন যে ফরম্যাটে আমি ভিডিও করবো সেখানে আপনাদের সঙ্গে আমি শেয়ার করবো। রাইট, নেক্সট কি, নেক্সট হচ্ছে মুভিং অ্যাভারেজে কি পয়েন্টস। মুভিং অ্যাভারেজকে জাস্ট যদি আমি সামারি করি, মুভিং অ্যাভারেজ হচ্ছে এমন একটা ইন্ডিকেটর, যে ইন্ডিকেটর ম্যাক্সিমাম ট্রেডার ইউজ করে, ম্যাক্সিমাম ইনভেস্টাররা ইউজ করে, এবং সব থেকে বেস্ট জিনিস হচ্ছে মুভিং অ্যাভারেজে। আপনি যদি মুভিং অ্যাভারেজকে ফলো করে ট্রেড নেন, মানে রাইজিং মুভিং অ্যাভারেজে আপনি লং পজিশন নিচ্ছেন, আর ফলিং মুভিং অ্যাভারেজে তখন আপনি শর্ট পজিশন নিচ্ছেন। ঠিক আছে, মানে এটা ডাউন ট্রেন্ড আর এটা হচ্ছে আপ ট্রেন্ড। ঠিক আছে, আপ ট্রেন্ডে আপনি লং পজিশন নিচ্ছেন, আর ডাউন ট্রেন্ডে যখন শর্ট পজিশন নিচ্ছেন আপনি অলরেডি ট্রেন্ডের সঙ্গে আছেন, মানে আপনার প্রবণতা, আপনি যে ট্রেডটা নিচ্ছেন সেই ট্রেডে
আপনার ফরেই যাবে, আপনার এগেনস্টে যাবে না, আপনার ফেভারেই যাবে। সেই জন্য সবসময় ফলো যেহেতু আপনি ট্রেন্ডকে ফলো করছেন, ট্রেন্ডের এগেনস্টে ট্রেড করছেন না, মানে আপনি অলরেডি 70 থেকে 80% আপনি কিন্তু রাইট সাইডেই কিন্তু ট্রেডটা করছেন। এটা সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট মুভিং অ্যাভারেজে, মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট, যে আপনি যদি মুভিং অ্যাভারেজকে লাগিয়ে রাইজিং মুভিং অ্যাভারেজের উপরে যদি আপনি বাই করেন আর মানে ফলিং মুভিং অ্যাভারেজের নিচে যদি আপনি শর্ট সেল করেন, মানে আপনি ট্রেন্ডের সঙ্গে আছেন। ট্রেন্ডের সঙ্গে থাকা মানে আপনি 70 থেকে 80% আপনার পসিবিলিটিস যে আপনি যে ট্রেডটা নিচ্ছেন সেটা আপনার ফেভারেই যাবে, আপনার এগেনস্টে যাবেন, আপনি রাইট সাইডে আছেন, আপনি রং সাইডে ট্রেড নেননি। এটা হচ্ছে মেন পয়েন্ট। 1 নম্বর 2 নম্বর, আপনার সিম্পল ওয়েতে দেখা যায় যে ট্রেন্ড কি আছে, মানে চোখে মানে প্লটিং দেখলেই বুঝতে পারা যাবে ট্রেন্ড কি অবস্থা আছে, রাইজিং না ফলিং। সিম্পল, এইগুলো সিম্পল মুভিং অ্যাভারেজ বা এক্সপোনেনশিয়াল মুভিং অ্যাভারেজের কাজ। এর থেকে বেশি কিছু মানে মুভিং অ্যাভারেজকে ইউজ করে বা এক চিন্তা ভাবনা করার বা প্রয়োজন আমি মনে করি না। জাস্ট সিম্পল ভাবে ইউজ করো, সিম্পল জিনিসকে সিম্পল ভাবে চিন্তা করো। সিম্পল ভাবে বোঝানোর জন্যই এই ইউটিউব চ্যানেলটা খোলা হয়েছে, একটু ভিডিওগুলো বড় হয়ে যায় যাতে আমি বোঝাবার চেষ্টা করি, একদম ডিপে গিয়ে বোঝাবার চেষ্টা করি, সেই জন্য ভিডিওগুলো একটু বড় হয়েছে। একটু দেখে নেবেন এবং মনোযোগ সহকারে দেখবেন, আপনার সমস্ত সমস্ত কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে টেকনিক্যাল অ্যানালাইসিসের সম্বন্ধে। আমি প্রত্যেকটা ভিডিও শেষে একটা কথাই বলি যে দুটো জিনিস, ডিসিপ্লিন আর পেশেন্স, এই দুটো জিনিস কিন্তু খুব ইম্পর্টেন্ট এই শেয়ার মার্কেটে। শেয়ার মার্কেটে টাকা উপার্জন করার ক্ষেত্রে এই দুটো জিনিস কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। যদি না থাকে তাহলে কিন্তু বেশি দিন আপনি শেয়ার মার্কেটে টিকতে পারবেন না। তো এই দুটো জিনিসকে বিল্ড আপ করুন, ধ্যান করুন, প্রাণায়াম করুন, শরীরের যত্ন নিন, ফ্যামিলিকে সময় দিন, ট্রেডিং করুন, ইনভেস্টিং করুন, ভিডিও দেখুন। দেখা হচ্ছে পরে একটা ভিডিওতে।